আসসালামু আলাইকুম। আশা করছি সকলে তোমরা অনেক ভালো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা পার্ট 3 নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ইতিমধ্যে পার্ট 1 এবং পার্ট 2 কিন্তু শেষ হয়েছে। তো পার্ট 2 তে আসলে কি হয়েছে সেটা নিয়ে সামান্য একটু আমি রিমাইন্ড করতে চাই। জাস্ট 1 মিনিট তোমরা একটু দেখো। আমি একটু রিমাইন্ড করি যে পার্ট 2 তে আমরা কি পড়েছি। ঠিক আছে? এবং আমার সাথে কিন্তু অবশ্যই তোমরা কন্টিনিউ করো। দেখো, আমরা পার্ট 2 তে একটা টাস্ক দিয়েছিলাম যে 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যাগুলো পড়তে হবে, পারমাণবিক ভর পড়তে হবে এবং একটা চার্ট তৈরি করতে হবে। অলরেডি কিন্তু প্রথম 2টা ভিডিও আপলোড হয়ে গেছে। তোমাদের কিন্তু এই টাস্কটা সেখানে বিস্তারিত দেখতে পারবা কিভাবে আমি টাস্কটা কমপ্লিট করতে বলেছি। দেন পরবর্তীতে আমরা ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম, এই যে এইখানে। ঠিক আছে? এই জায়গায় আমরা আলোচনা করেছি। এন্ড নিচের দিকে আরো যদি আসি, আমরা পরমাণুর মডেল, পরবর্তীতে আমরা এই পরীক্ষাটার মাধ্যমে, রাদারফোর্ডের এই পরীক্ষাটার মাধ্যমে সহজেই নিউক্লিয়াস বের করতে পারছি, অর্থাৎ নিউক্লিয়াস কিভাবে আবিষ্কার হয়েছে এবং নিউক্লিয়াসের মধ্যে যে ভরগুলো থাকে সেটাও আমরা জাস্ট এই পরীক্ষাটার মধ্যে বুঝতে পারছি, রাদারফোর্ডের পরীক্ষা। ঠিক আছে? এন্ড পরবর্তীতে আমরা এই রাদারফোর্ডের কি কি সীমাবদ্ধতা ছিল সেটা আসছে, এবং রাদারফোর্ড যেহেতু ভুল করছে সেই ভুল সংশোধনের জন্য বোর পরমাণু মডেল আসছে। এবং বোর পরমাণু মডেলের মধ্যে আমরা অনেক ধরনের তিনটা আমরা স্বীকার্য দেখতে পাচ্ছি, এবং এই তিনটা স্বীকার্য নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। এবং একটা অ্যাডভান্স জিনিস আলোচনা করেছি, বর্ণালী। এই বর্ণালীটা নিয়ে আর একবার একটু বলতে চাই। সেটা হচ্ছে কি, যখন ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন তারা শক্তি শোষণ করে। আর অপরদিকে যখন তারা উচ্চ শক্তি স্তর থেকে আবার নিম্ন শক্তি স্তরে আসে তখন তারা শক্তি বিকিরিত করে। এই শক্তি শোষিত আর বিকিরিত, এইটার মাধ্যমে কি হয়, শক্তির একটা তারতম্য তৈরি হয়। এই শক্তির একটা তারতম্যটাই আমরা কি পেয়ে যাই, একটা বর্ণালী পেয়ে যাই। ঠিক আছে? আর এর মাধ্যমে আমরা বর্ণালী দেখতে পাই, এবং আমি একটা সুন্দর উদাহরণ দিয়েছিলাম সিঁড়ি দিয়ে। সেই সিঁড়ি দিয়েও আমি এই উদাহরণটা তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে? দেন পরবর্তীতে বোর পরমাণু মডেলের সাফল্য সম্পর্কে বলেছি, এবং তার পরবর্তীতে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা সম্পর্কে বলেছি। এখন আমরা তৃতীয় পার্টে শুরু করব পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ এইটা একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, যেটা দিয়ে বেশিরভাগ সময় সিকিউ আসে। কি আসে? সিকিউ আসে। সেই সিকিউটা কি আসবে না আসবে সেটা আমি একটু পরে বলতেছি। এখন আমরা ইলেকট্রন বিন্যাস শিখবো। ঠিক আছে? অর্থাৎ একটা পরমাণুতে কিভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত হয়ে থাকে। সবার প্রথমে আমাদের দেখতে হবে, আমরা যেহেতু শিখে ফেলেছি যে এন মানে হচ্ছে কক্ষপথ নাম্বার, এবং 1 2 3 4 এইভাবে যাইতে থাকে। এবং আমরা দেখতে পাই যে এই কক্ষপথগুলোকে কি দিয়ে প্রকাশ করা হয়, কে, এল, এম, এন, এগুলো দিয়ে প্রকাশ করা হয়। সো এই যে একটা করে কক্ষপথ, যে একটা কে শেল, তারপর একটা যে হচ্ছে এল শেল, তারপর এম শেল, এই শেলগুলোর মধ্যে আবার ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন আসলে কোন শেলে কতটা করে থাকে এইটা আমরা হিসাব করব। এর একটা সহজ সূত্র আছে। সহজ সূত্রটা কি? 2n স্কয়ার। অর্থাৎ এন মানে কি? এন মানে হচ্ছে আমাদের যে কক্ষপথ সংখ্যা আছে সেই কক্ষপথ সংখ্যা। জাস্ট তাহলে আমি যদি 3 নাম্বার কক্ষপথ বলি তাহলে কত হবে দেখো, 2 ইন্টু 3 নাম্বার কক্ষপথ মানে 3 স্কোয়ার, মানে 3 স্কোয়ার মানে 9, অর্থাৎ 2 ইন্টু 9 মানে হচ্ছে 18টা ইলেকট্রন আমার 3 নাম্বার কক্ষপথে থাকতে পারবে। ঠিক আছে? তার মানে আমরা এই সূত্রটা দিয়ে সহজে বের করতে পারতেছি কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে, এবং এইটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আমার ডিরেক্ট বলতে পারে যে 5 নাম্বার কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে, জাস্ট আমি এন এর জায়গায় 5 বসায় দেব, অঙ্ক করে ফেলবো। এখন চলো আমরা আরেকটু নিচের দিকে আসি। এই যে 1 থেকে 30, হ্যাঁ আমি কিন্তু বলছি 1 থেকে 30 এর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দুইটা মুখস্থ এবং টাস্ক, এবং বলছি এর চার্টটা তোমরা টেবিলের সামনে, টেবিলের উপরে লাগিয়ে রাখবে এবং সব সময় শুধু ওই চার্টটা দেখতে থাকবা। ঠিক আছে? এখন আসো আমরা উপশক্তি স্তরের কিছু ধারণা দেই। এই যে এসপিডিএফ, আমরা সেদিন আলোচনা করেছিলাম এস, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ, এবং এগুলোর আমরা শক্তি নিয়ে এখন আলোচনা করব। এস এর শক্তি হচ্ছে 0, পি এর শক্তি হচ্ছে 1, ডি এর শক্তি হচ্ছে 2, আর এফ এর শক্তি হচ্ছে 3। এইটা মনে রাখবা, কারণ একটু পরেই আমাদের এইটা লাগবে। আমরা যখন ইলেকট্রনকে প্রবেশ করাইতে থাকবো তখন আমরা দেখব কার শক্তি কম। কারণ আমরা খুব ভালো করে জানি ইলেকট্রনগুলো আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, পরবর্তীতে সেটা উচ্চ শক্তি স্তরে যায়। তাই জন্য তোমাকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে কোনটা নিম্ন শক্তি স্তর, কোনটা উচ্চ শক্তি স্তর। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে কিছু বলা আছে নিচের দিকে, আমরা একটু নিচে আসবো, ওগুলা দেখবো না আমরা। এই যে এইখানে দেখো অরবিটালে ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে? আমাদের অরবিট এক জিনিস, অরবিটাল এক জিনিস। অরবিট মানে হচ্ছে এন, এন এর মান মানে প্রধান শক্তি স্তর, এটা হচ্ছে অরবিট।
1 2 3 4 এগুলা। আর অরবিটাল কোনগুলো সেটাকে এল দিয়ে প্রকাশ করা হয়, সেখানে হচ্ছে কত এস পি ডি এফ, এগুলো হচ্ছে অরবিটাল। তো এইগুলোতে কিভাবে ইলেকট্রন প্রবেশ করে, এর সূত্র হচ্ছে 2 ইন্টু টুয়াইস এল প্লাস 1। তাহলে এল এর মান আমি কিন্তু একটু আগে দিয়ে দিলাম, তাও আবার দিচ্ছি এল এর মান, ঠিক আছে। এল এর মান কি হবে, এস, এস এর জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2 এন্ড এফ এর জন্য 3। তোমরা যদি এগুলো না দেখো, ভিডিও যদি সম্পূর্ণ না দেখো, তাহলে কিন্তু কিছুই বুঝবা না। সো যে অন্তত ভিডিও দেখবা ফুল দেখবা, আর যে দেখবা না প্লিজ সে দেখবা না, ঠিক আছে। আচ্ছা, 2 ইন্টু টুয়াইস এল প্লাস 1, তাহলে এইটা দিয়ে আমরা কি করব, শক্তিটাকে নির্ণয় করব। আমরা তারপরে দেখব যে শক্তিটা সেম আছে নাকি শক্তিটা বেশি আছে নাকি শক্তিটা কম আছে। তো এই ছকটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা একটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ এর ছক এটা, ঠিক আছে, এই ছকটা। তো চলো আমরা 1 2 3 না দেখে আমরা 4টা দেখি। হ্যাঁ, আচ্ছা দেখো, যদি 4 হয় মানে n এর মান যদি 4 হয়, তাহলে l এর মান কত, l এর মান আমরা জানি, l এর মান হবে কত, n মাইনাস 1 পর্যন্ত। কি এই সূত্র কি, n মাইনাস 1 পর্যন্ত হবে l এর মান। তাহলে দেখো তো 4 মাইনাস 1 মানে কি 3, তাহলে দেখো এই যে 0 1 2 3, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। দেন পরবর্তীতে দেখো এই 0 1 2 3, আমরা একটু আগে বলছি কি s এর মান হচ্ছে 0, p এর মান হচ্ছে 1, d এর মান হচ্ছে 2 এন্ড f এর মান হচ্ছে 3। সেই দেখো আমরা কিন্তু দিয়ে দিছি। এবং দেখো প্রতীক, এখন এগুলোর যদি প্রতীক করি তাহলে কি এটা হবে 4s, কারণ যেহেতু 4 নাম্বার কক্ষপথ তাই না, তাহলে 4s 4p 4d 4f। তাহলে আমরা জানি প্রত্যেকটা উপশক্তি স্তরে, মনে রাখবা উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা, প্রত্যেকটা উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টা করে। উপশক্তি স্তরে ইলেকট্রন কয়টা করে, 2টা করে। ভালো করে ভিডিও যদি না দেখো কিছুই বুঝবা না, বারবার বলতেছি কিন্তু, উপশক্তি স্তরে ইলেকট্রন কতটা করে, 2টা করে। তাহলে এস, এসে কয়টা থাকবে, 2টা। পি, পিতে কয়টা, পিতে যেহেতু 3টা, আমি কালকে শিখাইছিলাম কিন্তু, পি এক্স পি ওয়াই পি জেড, এত কিছু লাগবে না, জাস্ট তুমি দেখবা যে পি মানে 6টা, ঠিক আছে। ডি মানে কয়টা, 10টা। কেন 10টা, কারণ হচ্ছে ডি এর আমরা কালকে অরবিটাল দেখাইছিলাম কয়টা, 5টা। তো প্রত্যেকটাতে যদি 2টা করে ধরে তাহলে কি 5 ইন্টু 2, তাই না, 5 ইন্টু 2 10টা। আর এখানে 6টা কিভাবে আসলো, 3 ইন্টু 2, কি কোন 3টা, এই যে 1 2 3, ঠিক আছে, এই 3টা ইন্টু 2 মানে 6টা। এখানে কয়টা তাহলে থাকবে, এখানে থাকবে 7টা, সহজ হিসাব, 7 ইন্টু 2 মানে কয়টা, 14টা। এই তো পরবর্তীতে এগুলো সবগুলো টোটাল করে আমরা দেখতে পেলাম যে 4 নম্বর শক্তি স্তরে 32টা থাকে। তাহলে চলো এখন আমরা যে একটা সূত্র শিখে আসলাম যে ইলেকট্রন ধারণ ক্ষমতা, শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তাহলে দেখি 4 নম্বর শক্তি স্তরের জন্য কত হবে। 4 নম্বর শক্তি স্তরের জন্য সূত্র হবে, 4 নম্বরের জন্য হবে 2n স্কয়ার। তাহলে 2 এর জায়গায় 2, n এর জায়গায় কত 4, যেহেতু 4 নম্বর শক্তি স্তর বললাম স্কয়ার। তাহলে দেখো তো কত হয়, 2 ইন্টু 4 স্কয়ার মানে 16 মানে 32, মিলছে। তাহলে এভাবে গেলেও মিলতেছে, এভাবে গেলেও মিলতেছে, কিন্তু এই ছক অনুযায়ী তোমার চাবে, ঠিক আছে, এই ছক অনুযায়ী তোমার চাবে, তখন কিন্তু ছক অনুযায়ী তোমাকে দিতে হবে। এই ছকটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, এই জন্য আমি এখানে এস্টেরিক চিহ্ন দিয়ে দিচ্ছি। এবং তোমাদের যদি এই পিডিএফটা দরকার থাকে, তাহলে পিডিএফটা যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, পিডিএফটা আমার সেভ করা থাকবে তোমাদেরকে, তাহলে আমি দিয়ে দেব। পরবর্তীতে আসো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি, এই নীতিটা কিভাবে আমাদের কাজ করে এটা আমরা দেখব, ঠিক আছে। ধরো যে এই যে 3d আর 4p ধরো তোমাদের দেওয়া আছে। এখন ওই যে একটু আগে বললাম যে শক্তি স্তর আমাকে আগে দেখতে হবে, তারপরে ইলেকট্রন গুলো প্রবেশ করবে, কোনটাতে আগে নাকি কোনটাতে পরে, ঠিক আছে। চলো এটা আমরা একটু দেখি, 3d আর 4p না দেখে আমরা আগে 3s আর 4p দেখি। কেন দেখবো একটু পরে বলতেছি, ঠিক আছে। 3s আর 4p, আমি একটা বলছিলাম কথা কি, যে অরবিটালে ইলেকট্রন গুলো যে প্রবেশ করবে সেইটা কিসের ভিত্তিতে প্রবেশ করে, ইলেকট্রন গুলো আগে নিম্ন শক্তি স্তর পূরণ করে, মনে রাখবা কি, আগে নিম্ন শক্তি স্তর পূরণ করে পরবর্তীতে উচ্চ শক্তি স্তরে যায়। তাহলে চলো তো আমরা এটার মান হিসাব করি। তাহলে 3 এর জন্য হচ্ছে 3, আর এস এর মান আমি বলছি 0, তাহলে এইখানে কত, এর শক্তি হচ্ছে 3। এবার আসো 4p, 4 এর জন্য হচ্ছে 4, p এর জন্য হচ্ছে 1, তার মানে এর শক্তি কত 5। তাহলে এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারতেছি 3 এর শক্তি হচ্ছে কম, 5 এর শক্তি হচ্ছে বেশি। তার মানে তার মানে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে, অবশ্যই 3s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে, দেন 4p তে ইলেকট্রন যাবে, ঠিক আছে। তাহলে এই যে দেখো ক্রমটা যদি আমরা দেখি, শক্তি স্তরের ক্রমটা দেখো, 3s এইখানে, আর দেখো 4p কোথায়, 4p হচ্ছে এইখানে, ঠিক আছে, 4p এখানে। এবার আসো আরেকটা দেখি, এই যে এখানে যেমন একটা তোমাদের উদাহরণ দিচ্ছে 3d আর 4p। চলো দেখি 3d আর 4p এর মধ্যে কোনটা আগে আসবে আর কোনটা পরে আসবে। তাহলে 3d আমি এখানে লিখলাম, আর এই দিকে লিখলাম আমি 4p।
তাহলে চলো তো দেখি, 3 3 এর জন্য 3, আর ডি এর জন্য আমি মান দেখছি কি 2, ঠিক আছে, তার মানে কত 5। আর এইখানে 4p, তার মানে 4, আর p এর মান হচ্ছে 1, এখানেও কি 5। এই তো ঝামেলা তো লাগি গেল। ভাইয়া এখানেও 5, ভাইয়া এখানেও 5, তাহলে আমি কোনটা আগে দেব? হ্যাঁ, তুমি কোনটা আগে দিবা। দেখবা যদি কোনো কারণে সেম হয়ে যায়, শক্তি যদি ইকুয়াল হয়, শক্তি যদি সেম হয়ে যায়, তখন আমাকে দেখতে হবে কি, ধরো আমি কালারটা চেঞ্জ করে নেই। যদি আমার শক্তি ইকুয়াল হয়ে যায়, তখন আমাকে দেখতে হবে কার প্রধান শক্তি স্তর কত কম। দেখো এর প্রধান শক্তি স্তর 3 আর এর প্রধান শক্তি স্তর 4, তার মানে আমাদের প্রধান শক্তি স্তর কম হচ্ছে এইটা, সো ইলেকট্রন আগে প্রবেশ করবে কোনটাতে? এইটাতে, দেন এইটাতে, ঠিক আছে। তাহলে দেখো তো, আগে 3D তারপর 4p, চলো তো মিলাই, দেখো তো 3D কোথায়, এই যে 3D, এই যে 3D, তারপর 4p, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানের একটা খুব সুন্দর সূত্র আছে, আমি তোমাকে এই সূত্রটা শিখিয়ে দিচ্ছি, তোমরা এটা লিখে নাও, ঠিক আছে। এইটা মনে রাখার, হ্যাঁ। এটা যদিও তুমি এতদূর পর্যন্ত মুখস্থ করলেই হবে, জাস্ট এখান পর্যন্ত যদি তুমি মুখস্থ করো, এইখান থেকে এখান পর্যন্ত যদি মুখস্থ করো, তাহলে আরামসে তুমি যে কোনো অরবিটালের অন্তত তোমার ক্লাসের জন্য সবকিছু তুমি বের করতে পারবা, ঠিক আছে। আর অন্য কিছু যদি দেয়, ধরো এইটার সাথে এইটার তফাৎ দিল, তাহলে তুমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কি বের করবা? শক্তির মান বের করবা। যার নিম্ন শক্তি স্তর সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যার উচ্চ শক্তি স্তর সেটাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাহলে এই সূত্রটা ভালো করে শিখে নাও যে ইলেকট্রনের না সরি পরমাণুর অরবিটালের ক্রমবর্ধমান শক্তি কিভাবে হিসাব করতে হয়। খুবই একটা ইন্টারেস্টিং সূত্র, চাইলে তোমরা এই সূত্রটা মনে রাখতে পারো পরমাণুর অরবিটালের ক্রমবর্ধমান শক্তি মনে রাখার জন্য। সূত্রটা হচ্ছে ইস ইস, এখানে হচ্ছে ইস ইস, তারপরে হচ্ছে কি পিস পিস, তারপরে হচ্ছে কি ডি পিস, তারপরে হচ্ছে আবারও ডি পিস, তার মানে হচ্ছে ইস ইস পিস পিস ডিপিস ডিপিস। চলো মিলাই দেই, ইস এই যে এস এস পি ইস, তারপরে আবার হচ্ছে কত ইস, ঠিক আছে, এই যে এই যে ইস, ঠিক আছে, ইস ইস, তারপরে পিস পিস, তার মানে পিস মানে কি পিএস, আবারও কি পিএস, ঠিক আছে, আবারও হচ্ছে পিএস, এই যে ইস ইস পিস পিস, ঠিক আছে, পিএস আবারও পিএস, ইস ইস পিস পিস, তারপর দেখো ডি পিস, তার মানে ডি পিএস ডি পিস, তারপর দেখো ডি পিএস, এই যে ডি পিএস, ঠিক আছে। এই যে আর লাগবে না, আমি এতদূর পর্যন্ত দিয়েছি কি, তাহলে সূত্র কি ইস ইস পিস পিস ডিপিস ডিপিস, ইস ইস পিস পিস ডিপিস ডিপিস। আমি আবারও তোমাদেরকে রিমাইন্ড করে আরেকবার দিচ্ছি, দেখো ভালো করে, এস মানে ইস, আবারও এস মানে ইস, এ ইস ইস, তারপরে দেখো পি এস মানে এই দুটো একসাথে, এবার পিস, আবারও পি এস মানে পিস, ইস ইস পিস পিস, তারপরে দেখো ডিপি এস, এই যে এবার তিনটা ডিপিস, তারপরে কি ডিপিএস, এই যে আবারও তিনটা, তার মানে ইস ইস পিস পিস ডিপিস ডিপিস, ঠিক আছে। কেউ যদি ভুলে যাও তাহলে এই সূত্র মনে রাখবা, এই সূত্র দিয়ে সহজেই পরমাণুর অরবিটালের ক্রমবর্ধমান শক্তি আমরা বের করতে পারবো এবং বলতে পারবো কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, কোনটাতে পরে ইলেকট্রন প্রবেশ করবে। ইস ইস পিস পিস ডিপিস ডিপিস, ইস ইস পিস পিস ডিপিস ডিপিস, ওকে। আচ্ছা, পরবর্তীতে দেখো এখানে একটা তীর চিহ্ন দিয়ে বলছে যে অরবিটালের শক্তিক্রম হিসাব। আলটিমেটলি এটা তুমি কি করবা, এই যে ইস, তারপরে হচ্ছে এই যে ইস, ঠিক আছে, তারপরে পিস পিস, তারপরে কি ডিপিএস ডিপিএস, এইভাবে আর কি এস এসপি এসপিডি, এটা আর কি অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, তোমরা চাইলে হালকা দেখে নিতে পারো। এবং এখানে আলটিমেটলি বিষয়টা এরকম যে কি, ধরো তোমার একটা তুমি একটা বয়ফ্রেন্ড, ঠিক আছে, আর তোমার 4টা গার্লফ্রেন্ড আছে, সহজ হিসাব, ঠিক আছে। তোমার একটা বয়ফ্রেন্ড, তুমি একটা বয়ফ্রেন্ড, আর তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে? তোমার 4টা গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে। এখন কোন গার্লফ্রেন্ডকে তুমি প্রথমে ডেটিং করতে যাবা, ঠিক আছে, বা তুমি কোন গার্লফ্রেন্ডকে বেশি পছন্দ করো, সহজ হিসাব, তুমি প্রথমে একটা তীর ছুড়বা, যার গায়ে আগে তীর লাগবে তুমি তাকেই বেশি পছন্দ করো, তার পরবর্তীতে ওই তীরটা যার কাছে যাবে সেখানে তুমি পছন্দ করো, তারপর এইটা, তারপর এটা, তারপর এটা, ঠিক আছে। কত মজার জিনিস, তাই না? হ্যাঁ, তার মানে তীর ছুড়বা, ঠিক আছে, যার গায়ে তীর লাগবে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, সহজ হিসাব। তার মানে এইভাবে আমরা হিসাব করতে আসবো, যার গায়ে তীর আগে লাগবে তাই সেখানে কি হবে, ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেমন বিষয়টা এখানে দেখো, এই যে এস আর পি, হ্যাঁ, তাহলে কিন্তু আগে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? পি তে প্রবেশ করবে। আবার দেখো এই 5p আর যদি 6p এর মধ্যে দেখি, তাহলে অবশ্যই 5p তে আগে প্রবেশ করবে। এখন 5p আর 6s এর মধ্যে যদি দেখি, তাহলে দেখো অবশ্যই আগে 5p তে প্রবেশ করবে। তার মানে হচ্ছে কি, যেখানে তোমার তীরটা আগে লাগবে তুমি আগে তীর ছোড়া শুরু করবে, ঠিক আছে, 1 2 3 এইভাবে এইভাবে তীর ছোড়া শুরু করবা। যেখানে তীর আগে লাগবে কি হবে, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে।
তা আমরা বুঝতে পারলাম যে এইভাবে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখন ইলেকট্রন বিন্যাসের মধ্যে ব্যতিক্রম আছে দুইটা, আমি জানি, যদিও তোমরা ইলেকট্রন বিন্যাস জানো, তবু আমি একটু ব্যতিক্রমটা দেখাই। এখানে ক্রোমিয়াম যেহেতু দেখাইছে, আমি আর ক্রোমিয়াম দেখাবো না, আমি কপারটা দেখাবো, দিয়ে তোমাকে ব্যাখ্যা দেবো এবং আমরা পার্টটা শেষ করব। কপার কি 1s2, তারপর কি 2s2 2p6, তারপর কি 3s2 3p6, তারপর কি, তারপরে থাকতেছে আমাদের 3d, কিন্তু ইলেকট্রন আগে 3d তে প্রবেশ করবে না, ইলেকট্রন কোথায় প্রবেশ করবে 4s2, ঠিক আছে। আচ্ছা দিলাম 4s2, ঠিক আছে। আচ্ছা এখন আমরা হিসাব করব কপার কত, কপার হচ্ছে 29, কপার কত, কপার হচ্ছে 29, যদি 29 হয় তাহলে দেখো তো এখানে দুইটা পরবর্তীতে। আচ্ছা একটু আমি কালারটা চেঞ্জ করে নিই, ঠিক আছে। প্রথমে গেছে দুইটা, তারপরে দেখো তো, তারপরে হচ্ছে কত 6 আর 2 কত 8, আটটা, তারপরে কত 6 আর 2 হচ্ছে 8, তারপর কত 2, তাহলে হিসাব করো 8 আর 8 16, 16 আর 2 18, 18 আর 2 20, আর লাগে কয়টা 10টা। এখানে যদি আমি 10 দিয়ে দেই, এখানে যদি আমি 10 দিয়ে দেই, ঠিক আছে, তাহলে কত হয়ে গেল 30 হয়ে গেল, কিন্তু লাগে আমার 29, তাহলে হবে, হবে না। ওকে আচ্ছা আমি কালারটা আগে ভালো করে চেঞ্জ করি। আচ্ছা তাহলে কি এখানে তো 10 হবে না, তাই না? আচ্ছা তাহলে এখানে কি হবে ভালো করে একটু দেখো তো, এইখানে আমরা কি দেব, আমরা 3d ছিল, আচ্ছা d ছিল, এখানে আমাদের আসার কথা 9, তাহলে 9 হলে কত হবে 29, আচ্ছা সহজ হিসাব, 9 হলে হয় 29, বাট এটা কি কারেক্ট নয়, এটা রং। কেন? কারণ আমরা জানি ডি তে কখনো, ডি তে কি, ডি তে 5 আর 9 এই দুইটা জিনিস হয় না, ডি তে কি এই 5 আর 9 দুইটা জিনিস হয় না। এখন বলো, এখন বলবা যে ভাইয়া তাহলে কেন হয় না, এর কারণ হচ্ছে ডি তে যখন 5 আর সরি ডি তে 5 তো না 4, ডিতে 4 আর 9, ডিতে 4 আর 9 কেন হয় না, এখন কোশ্চেন হচ্ছে কেন হয় না, এর কারণ হচ্ছে ডিতে 4 আর 9 যদি হয় তাহলে ডি অরবিটালটা আনস্টেবল হয়ে যায়। আনস্টেবল মানে হচ্ছে সুস্থিত নয়, মানে অস্থিত হয়ে যায়, ঠিক আছে, মানে অস্থির হয়ে যায়, ও 4 আর 9 কে নিতে পারে না। সেই জন্য কি করে, সে 4 আর 9 কে না নিয়ে ডি অরবিটাল সবসময় 4 আসলে 5 করে নেয় আর 9 আসলে কি করে 10 করে নেয়। বাট যখন সে 9 এর জায়গায় 10 করে নিবে, অবশ্যই এখানে একটা চেঞ্জ আসবে। কি চেঞ্জ আসবে চলো আমরা দেখে দিই। এই যে চেঞ্জটা আসবে এইখানে, এখানে আমার 9 হবে, ঠিক আছে, না এখানে আমার 10 হবে, আর এই যে 2 আছে 2 এর জায়গায় কত হবে 1 হবে। তার মানে এখানে আমার 2 ছিল, 2 না হয় কত হবে, 2 না হয়ে কাটা গিয়ে হবে 1, অর্থাৎ এইখানের একটা ইলেকট্রন কে নিয়ে নেবে ডি অরবিটালে দান করে দিবে, ঠিক আছে। তখন এখানে 9 না হয়ে কত হবে 10 হবে, এইটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রম কোনটা, কপার আর হচ্ছে ক্রোমিয়াম, এটা কিন্তু 2 নম্বরের কোশ্চেনে তোমাদের আসে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখতে হবে। এই দেখো 3d4, কিন্তু 3d4 দিলে কি এটা বেশি সুস্থিত হবে না, এই জন্য 3d5 আসছে, এই যে 3d5, ঠিক সেরকম 3d9 এর জায়গায় 3d10, আর এখানে একটা কমে যাবে, ঠিক আছে, এটা যেন মনে থাকে। হ্যাঁ আচ্ছা, পরবর্তীতে আর এখানে বেশি কিছু বলবো না, কারণ হচ্ছে আইসোটোপ, আইসোটোপ সম্পর্কে তোমরা জানো এবং এগুলো এমসিকিউ এর জন্য তোমরা পড়ে নিবা। প্রকৃতিতে হাইড্রোজেনের 7টা আইসোটোপ পাওয়া যায়, তার মধ্যে 3টা আইসোটোপ পাওয়া যায় প্রকৃতিতে, আর বাকিগুলো ল্যাবরেটরিতে তৈরি করা হয়। এবং কোনটাতে প্রোটন সংখ্যা কত, ভর সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত, এখান থেকে কোশ্চেন আসে যে প্রোটিয়ামের কোনটির নিউট্রন সংখ্যা নেই, প্রোটিয়ামের নিউট্রন সংখ্যা 0, ঠিক আছে, এইটা। দেন পরবর্তীতে কি পারমাণবিক সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর, এটা দিয়ে অঙ্ক আছে, আমরা এইটা দিয়ে নেক্সট দিন পার্ট 4 কমপ্লিট করব। সো পার্টগুলো বড় হয়ে যাচ্ছে, বাট আমি চাই, আমি আসলে তোমাদের কাছে শুনতে যাচ্ছি যে পার্টগুলো আসলে তোমাদের ভালো লাগছে কিনা, আমি কি এভাবেই আগাইতে থাকবো, নাকি আমরা সৃজনশীল করব আগে, নাকি আমরা এমসিকিউ করব আগে, তোমরা একটু প্লিজ কমেন্টে জানাবা, ঠিক আছে, তাহলে আমি সেই দিকে মুভ করা শুরু করব। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ।